এমন প্রস্তাবে তিতিরের মা অর্থাৎ তুলিকা দেবী অনীহা প্রকাশ করে বলেন, তুই মনে হচ্ছে তোকে শুভ কাজে লাগবে না। তিতির কখনো ভাবতে পারেনি নিজের মা এমন কথা বলবে। তিতির জিজ্ঞেস করে, কেন, আমি আবার কি দোষ করলাম মা? দোষ দোষ কিছু না বাবু, তোর তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি, আর এটা শুভ কাজ তো, বন্ধা নারীদের সব জায়গায় কাজে আসে না। আচ্ছা একটু দাঁড়া, তোর সেজ পিসিকে আগে জিজ্ঞেস করে নি, এ ব্যাপারে তোর সেজ পিসি বিধান দিতে পারবে। তিতির মাকে বাধা দিয়ে বলে, থাক মা, দরকার নেই আর জিজ্ঞেস করার, তুমি নিজে যখন বলছো তখন আর। শুরু হচ্ছে আজকের গল্প পয়মন্তী, কলমে সরজিৎ ঘোষ। সকাল থেকেই সানাই বাজছে। 5 বছর পর চৌধুরী বাড়িতে আবার হৈ হৈ রব। আত্মীয় স্বজনের কোলাহলে অত বড় বাড়িটা যেন গম গম করছে। 5 বছর আগে সেই দিনটার কথা মনে পড়ছে তিতিরের। তিতিরের বিয়েতেও বাড়িটা ঠিক এভাবেই সেজে উঠেছিল। চৌধুরী বাড়ির যে কোনো অনুষ্ঠান মানে আত্মীয় স্বজনের মেলা। তিতিরের একমাত্র ভাই তমগ্নর বিয়ে। তিতির তো আনন্দেই আত্মহারা। আনন্দ হবে নাই বা কেন, একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, সেজন্যই তো বিয়ের 7 দিন আগে থেকেই তিতির চলে এসেছে বাপের বাড়িতে। তবে বাপের বাড়িতে 7 দিন আগে আসা নিয়ে তিতিরের সাথে নলিনী দেবীর সে কি অশান্তি। নলিনী দেবী অর্থাৎ তিতিরের শাশুড়ি মা। তিতিরও আচ্ছা কষে শাশুড়িকে শুনিয়ে দিয়েছে। কত আর মুখ বুজে মেনে নেওয়া যায়। আসার আগের দিন সন্ধেবেলায় নলিনী দেবী এসে ঢুকলেন তিতিরের ঘরে। তিতির তখন আলমারি থেকে বেশ কয়েকটা শাড়ি বের করে বিছানার উপর রেখেছে। ভাইয়ের বিয়েতে পরবে বলে যে 2টো শাড়ি কিনেছে, সে 2টি শাড়ি তার মধ্যেই আছে। বিয়ের বেনারসিটাও বের করে আলাদা একটা প্যাকেটে রেখে ট্রলি ব্যাগটার মধ্যে শাড়িগুলো একটা একটা করে গুছিয়ে রাখছে। তখন নলিনী দেবী তিতিরের এই গোজকাজ দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলো তো বৌমা, এই সন্ধেবেলায় শাড়ি টাড়ি বের করে গোজকাজ করছো, তা কোথাও যাবে নাকি? তিতির শাশুড়ির দিকে না তাকিয়ে বলে উঠল, কালই আমি বাপের বাড়ি যাব। নলিনী দেবী কিছুক্ষণের জন্য থমকে গেলেন। কাল? কাল কি করতে যাবে? বরং একেবারেই যেও, আর তো কদিন পরেই তোমার ভাইয়ের বিয়ে। ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্যই তো কালই যাব। তোমার ছেলে সেটা জানে, আমি ওকে বলেও দিয়েছি। বিয়ে? সে তো এখনো 7-8 দিন বাকি বৌমা, এত আগে থেকে গিয়ে কি করবে? তাছাড়া আমার শরীরটা ভালো নেই, আমি একা রান্না বান্না করে সামলাতে পারবো? অপুর অফিস, সকালে এতগুলো কাজ, তুমি বরং 2-3 দিন আগে যেও। আমার শরীর ভালো থাকলে তোমাকে বলতেই হতো না, এর আগেও তো গেছো, কখনো কি বলেছি তোমাকে? তিতির মুখের কথাগুলো লাগানোই ছিল। বলল, জানতাম তুমি একটা নাটক করবেই, আমি ভাইয়ের বিয়েতে যাব, এটাই তোমার হিংসা। তুমি তো কখনোই আমার ভালো দেখতে পারো না দেখছি। তুমি ভেবেছো তোমার কথা শুনে নিয়ে 2 দিন আগে যাব? আমি কালই যাব, তাতে তোমার যা ইচ্ছে হয় করো। তিতিরের এমন কড়া কড়া কথাগুলো শুনে নলিনী দেবী চুপ। খুব নরমের সুরে বলেন, তুমি আমাকে আজ যা বলে দিলে বৌমা, এরপর আমি কিছুই বলবো না তোমাকে। বড় কষ্ট পেলাম গো, আমি হিংসে করি, তুমি এটা আমাকে বলতে পারলে? এ কথা শোনাও পাপ। ঠিক আছে, তুমি কালই যেও, আমি সামলে নেব। সত্যি কথা বলে দিয়েছি তো, এখন খারাপ তো লাগবেই তোমার। খারাপ লাগেনি বৌমা, তোমার ভাইয়ের বিয়ে, তুমি তো আনন্দ করবেই। কথাটা বলেই নলিনী দেবী তিতিরের ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। সত্যি তো, আনন্দ করার জন্যই তো তিতির 7 দিন আগেই চলে এসেছে। সবকিছু প্ল্যান করে রেখেছে, কোন দিন কোন শাড়িটা পরবে, এমনকি শাড়ির সাথে কোন জুয়েলারিটা ম্যাচ করবে সেসব আগে থেকেই ঠিক করা আছে। বিয়ের দিন সকাল থেকেই তিতির এমন ভাবে সেজে আছে, তিতিরের ছোট পিসি তো বলেই বসলো,
তিতির, তোকে তো বিয়ের কোণে বলে মনে হচ্ছে রে। কাঁচা হলুদ রঙের শাড়ি, খোঁপায় গোলাপ, বেশ দেখতেও লাগছে তোকে। এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে হইচই শুরু হয়েছে। কে যেন বলল, তমগ্নর গায়ে হলুদ পড়লে তবেই গায়ে হলুদের তত্ত্ব যাবে ও বাড়িতে। ওদিকে তিতিরের সেজো পিসি চিৎকার করতে করতে বলছে, 5 জন এও লাগবে, 4 জনে হয় নাকি? একজন এও কম হচ্ছে। তিতিরের ছোট বৌদিরই, মানে বড় জেঠুর ছেলের বউয়ের এও হবার কথা ছিল। গত রাত থেকে তার আবার জ্বর, তাই একজনকে নতুন করে এও হতে লাগবে। তিতির পাশেই ছিল, তাই কথাটা তিতিরের কানে যেতেই তিতির মাকে ডেকে বলে, কাউকে না পেলে আমি আছি মা, আমি বরং এও হব। তিতিরের এমন প্রস্তাবে তিতিরের মা অর্থাৎ তুলিকা দেবী অনীহা প্রকাশ করে বলেন, তুই, মনে হচ্ছে তোকে শুভ কাজে লাগবে না। তিতির কখনো ভাবতে পারেনি নিজের মা এমন কথা বলবে। তিতির জিজ্ঞেস করে, কেন, আমি আবার কি দোষ করলাম মা? দোষ? দোষ কিছু না বাবু, তোর তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি, আর এটা শুভ কাজ তো, বন্ধা নারীদের সব জায়গায় কাজে আসে না। আচ্ছা একটু দাঁড়া, তোর সেজো পিসিকে আগে জিজ্ঞেস করে নি, এ ব্যাপারে তোর সেজো পিসি বিধান দিতে পারবে। তিতির মাকে বাধা দিয়ে বলে, থাক মা, দরকার নেই আর জিজ্ঞেস করার। তুমি নিজে যখন বলছো তখন আর অন্য কাউকে জিজ্ঞেস করার দরকার কি? বরং অন্য কাউকে দেখো। তাছাড়া এ হলে আমি আর আনন্দ করব কখন? আমাকে কত ছবি তুলতে হবে। সরো সরো, আমি আর একটু ভালো করে সেজে নি। কথাগুলো বলেই মাকে কিছু বুঝতে না দিয়ে তিতির দৌড়ে চলে আসে চিলেকোঠার ঠাকুর ঘরে। এক মুহূর্তে তিতিরের সব আনন্দ যেন মাটি হয়ে যায় মায়ের কথায়। বাপের বাড়িতে আসার পর থেকে নিজের পিসি মাসি আত্মীয় স্বজন কেউ তো বলতে বাকি রাখেনি। সবার একটাই কথা, কেন বাচ্চা হয়নি, কবে আর হবে? তিতির সকলের ব্যঙ্গ কথাকে হাসি মুখে উড়িয়ে দিতে পারলেও এক্ষেত্রে আর পারেনি। শেষ পর্যন্ত নিজের মাও বলে বসল, মেয়েরা যখন গভীরভাবে দুঃখ পায় তখন সব থেকে বড় আশ্রয়স্থল হলো তার নিজের মা। তিতিরের দু চোখ জলে ভেসে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে নিজের মাও কেমন করে যেন পর হয়ে যায়। তিতির সেটা খুব ভালোভাবেই বুঝে যায়। ঠাকুর ঘরে মা কালীর মূর্তির সামনে বসে তিতির কাঁদতে কাঁদতে বলে, সহ্য করার মতো শক্তি শুধু দিও মা। আজ 3 দিন হলো তিতির বাড়ি ফিরেছে। মনের ভেতর এক অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে তিতির। সত্যি তো, বাচ্চা না হলে মেয়েদের কত কথা শুনতে হয়। ভীষণ মন খারাপ তিতিরের। তিতির সে কথা কাকেই বা বলে বোঝাবে, যেখানে নিজের মাও বলতে ছাড়ল না। তিতির ভাবে, সত্যি তো, নিজের মায়ের সাথে শাশুড়ি মায়ের কত তফাৎ। নিজের প্রতি বিরাট একটা খারাপ লাগা কাজ করতে থাকে। ভাইয়ের বিয়েতে বাপের বাড়ি যাওয়া নিয়ে কত খারাপ কথা শাশুড়িকে শুনিয়ে দিয়েছিল তিতির। অথচ দেখো, 5 বছরের বিবাহিত জীবনে তিতিরের শাশুড়ি নলিনী দেবী তিতিরকে একটা দিনের জন্য অভিযোগ করেনি বাচ্চা কেন হয়নি বলে। বরং পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজন কেউ যখন নলিনী দেবীকে জিজ্ঞেস করেছে তখন তাদেরকে আচ্ছা কষে শুনিয়ে দিয়েছেন নলিনী দেবী। এক প্রতিবেশিনীকে তো মুখের উপর বলে দিয়েছিলেন, এটা কি গাছের ফল নাকি যে যখন খুশি পেরে নেব, সময় হলেই হবে, এ নিয়ে কথা বলতে এসো না কখনো। অথচ নিজের মা ভাবলেই চোখে জল এসে যাচ্ছে তিতিরের। এদিকে তিতিরের শাশুড়ি নলিনী দেবী বুঝে গেছেন তিতিরের কিছু একটা হয়েছে। বাপের বাড়ি থেকে ফেরার পর থেকেই তিতিরকে কখনো এমন গোমরা মুখ করে থাকতে দেখেনি। নলিনী দেবী ভাবতে থাকেন, নিজে থেকে কি জিজ্ঞেস করবে না একবার, যদি আবার কথা শুনিয়ে দেয়। তারপর ভাবে, বললে বলবে, বৌমা তো পর নয়, হাসি খুশিতে থাকা মেয়েটা এমন চুপচাপ থাকলে হয় কি? সব সংসারেই তো এমন ঝামেলা অশান্তি হয়, তাই বলি কি এতদিন ধরে রাগ পুষে রাখবে? দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু সাহস নিয়ে নলিনী দেবী আসেন তিতিরের ঘরে। মৃদু স্বরে বলেন, বৌমা, একটা কথা জিজ্ঞেস করার জন্য তোমার ঘরে এসেছি। তুমি কি সেদিন থেকেই আমার উপর রাগ করে আছো? বাপের বাড়ি থেকে ফিরে
তুমি মুখ বার করে রেখেছ? সব সংসারেই তো অশান্তি হয় বলো, তাই বলে কি রাগ করে থাকবে? আমিও তো তোমার একজন মা। নলিনী দেবীর এমন কথা শুনে তিতির যেন নিজেকে ধরে রাখতে পারে না। শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে তিতির। নলিনী দেবী তিতিরের এহেন কান্নার কারণ কিছুই বুঝে উঠতে পারে না। কান্না ভেজানো গলায় তিতির বলে, আমি সত্যি খারাপ একটা মেয়ে, তাই না মা? প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? কিসের ক্ষমা? আর কে বলেছে তুমি খারাপ? আমি যে অনেক খারাপ কথা বলেছি তোমাকে, তুমি ক্ষমা করবে তো আমাকে? কি যে বলো বৌমা, মায়ের কাছে আবার কিসের ক্ষমা? তোমার মা আর আমি কি আলাদা হলাম? মায়েরা কখনো আলাদা হয় না। নলিনী দেবীর এমন কথা শুনে তিতির ফুপিয়ে কেঁদে ওঠে আরো। চোখ ভরা জল নিয়ে বলে, তোমার মতো মা যে সবাই হতে পারে না। যদি পারতো তাহলে আমার নিজের মা কখনোই আমাকে বন্ধা বলে অচ্ছুতের চোখে দেখতো না। আমি আর কখনো বাপের বাড়ি যাব না। তুমি আমাকে কখনো দূরে সরিয়ে দিও না মা। নলিনী দেবী বুকে টেনে নিয়ে বলেন, পাগলি মেয়ে, কেন দূরে সরাবো? মায়ের উপর রাগ করতে নেই। আচ্ছা মা, আমি যদি মা হতে না পারি, আমি কি অচ্ছুত? কে বলেছে তুমি অচ্ছুত? যশোদা তো কৃষ্ণকে গর্ভে ধারণ করেনি, তবুও তো যশোদা মা। তাই চিন্তা করো না, তুমিও মা হবে, তুমিও মাতৃত্বের স্বাদ পাবে। এখনকার দিনে দাঁড়িয়ে তুমি এসব নিয়ে ভাবছো? ঈশ্বরে ভরসা রাখো বৌমা। কথায় বলে যে সয় সে রয়। চোখ মোছো, একদিন সব ভালো হবে, দেখে নিও। আমাকে কখনো দূরে সরিয়ে দিও না মা। কথাগুলো বলেই নলিনী দেবীর বুকে মুখ গুজে দেয় তিতির। 5 বছর পরের ঘটনা। তিতিরের এখন সুখের সংসার। কে বলেছে পর আপন হয় না? আত্মার টানে মানুষ কি সুন্দরভাবে একে অপরকে নিবিড়ভাবে আপন করে নেয়। কিছু কিছু মানুষের মধ্যে অতিরিক্ত ভালো গুণ দিয়ে ঈশ্বর পৃথিবীতে পাঠান। নলিনী দেবীও তার ব্যতিক্রম নন। তা না হলে সংসারকে এমন একটা শ্রী দিয়ে বাঁধতে পারতেন কি? ভালো মানুষের সংস্পর্শে থাকলে অন্য মানুষটাও খুব সহজেই ভালো হয়ে ওঠে। কে বলবে তিতির নলিনী দেবীর ছেলের বউ? অপরিচিত কেউ যদি দেখে তাদের বলবে মা আর মেয়ে যেন। তিতির আজ নলিনী দেবীর কাছে আবদার করেছিল ফুলকো লুচি আর ছোলার ডাল খাবে। নলিনী দেবী তিতিরের পছন্দের খাবারটাই বানিয়েছে। একসাথে সকলেই বসেছে খেতে। ডিনার টেবিলে তখন কথাটা তুললেন নলিনী দেবী। বললেন, অপু আর বৌমা তোমরা দুজনেই আছো। দেখতে দেখতে তো সময় কিন্তু হয়েই এলো। হাতে আছে আর মাত্র একটা মাস। আমার দাদু ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা। পুরোহিত মশাইকে ডেকে একটা শুভ দিন তো দেখতে হবে। কাল ছুটির দিন আছে। কাল সন্ধ্যায় পুরোহিত মশাইকে আসতে বলি। অপু হাসতে হাসতে বলল, ঠাম্মা যখন আছে তখন আর নাতির চিন্তা কি? কি বলো তিতির? তিতির কোনো উত্তর না দিয়ে হাসতে থাকে। নলিনী দেবী বলেন, শুনলে বৌমা, অপুর কথা শুনলে? একটা দরকারি কথা বলছি, কোথায় মন দিয়ে শুনবে আর মজা করছে। আরে মা, তুমি যা করবে সেটাই ভালো হবে। তাছাড়া এখনো তো সময় আছে, ওসব হয়ে যাবে, চিন্তা করো না। কথাগুলো বলেই অপু মায়ের দিকে তাকায়। নলিনী দেবী ছেলেকে বলেন, সময় বেশি নেই। আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ, এত বড় কাজের আয়োজন, গাঙ্গুলি বাড়ির অনুষ্ঠান তো যাহক করে তো হয় না। বৌমার বাপের বাড়িতে তো গিয়ে তো বলে আসতেই হবে। আগে থেকে দিনক্ষণ ঠিক না হলে চলবে? বৌমার ভাইকেও তো ছুটি নিতে হবে। একমাত্র ভাগ্নে বলে কথা, মামা কোলে বসিয়ে ভাত খাওয়াবে। নলিনী দেবীর পুরো কথাটুকু শেষ করতে না দিয়ে তিতির বলে উঠল, হুম, আমার আপত্তি আছে মা। আপত্তি? কিসের আপত্তি বৌমা? আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করো, তাতে অসুবিধা নেই। আমার ছেলেকে তার মামা ভাত খাওয়াবে, এটা আমি নিজেই চাইছি না। নলিনী দেবী অবাক হয়ে বলেন, সে কি? প্রথম মুখে ভাত মামাকেই তো দিতে হয়, আর এটাই তো রীতি।
তিতির খাওয়া থামিয়ে বলে উঠল, সব ভুলে গেলে মা? তোমরা ভুলে যেতে পারো, আমি মা হয়ে আমি পারবো না। বছর দেড়েক আগে লক্ষ্মীর অন্নপ্রাশন করব বলে যখন মাকে জানালাম, মা তখন নাক সিটকে বলল, অন্নপ্রাশন? ও কি তোর পেটের মেয়ে নাকি যে ওর অন্নপ্রাশন করতে হবে? কোন অজাত কুজাতের মেয়ে? সে তোর শখ হয়েছে, তুই অন্নপ্রাশন করতে পারিস। তাছাড়া অন্নপ্রাশন তো ছোট বাচ্চার হয়, ওর অন্নপ্রাশন করার বয়স আর আছে? 1.5 বছর না 2 বছর বয়স ওর। শোন তিতির, ওই কার না কার বাচ্চা যার জন্মের ঠিক নেই, তাকে মুখে ভাত দিতে আমার ছেলে যাবে না। যেদিন তোর নিজের পেটে একটা হবে সেদিন যাবে। এসব নিয়ে বেশি আদিক্ষেতা করলে লোক হাসবে। এসব আজে বাজে কাজে আমাদের ডাকবি না। বিশ্বাস করো মা, সেদিন মায়ের এমন কথাগুলো আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। লক্ষ্মীকে দত্তক নিয়ে আমি নাকি ঘোর অমঙ্গল করেছি, তাই আমার ঘরের লক্ষ্মীকে যে বা যারা অসম্মান করে তাদের কোনো ছোঁয়াই আমার প্রয়োজন নেই। সে আমার যতই আপন হোক, আমি বরং এটা বলবো, আমার গোপালের অন্নপ্রাশনে আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই। দাদু ভাইকে তাহলে কে ভাত খাওয়াবে? কে আবার? আমার লক্ষ্মী খাওয়াবে। লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসার পর থেকে সব কিছু বদলে গেল। তোমার ছেলের প্রমোশন, আমার গোপালের আগমন, সবই তো লক্ষ্মীর ছোঁয়াতেই। প্রথম মা ডাকতো লক্ষ্মী ডেকেছে। ও নামে লক্ষ্মী নয়, ও আমাদের সত্যিকারের লক্ষ্মী। তিতিরের কথায় সায় দিয়ে অপু বলে ওঠে, তিতির একদম ঠিক বলেছে মা। আমার লক্ষ্মী মাই আমার বাড়ির সৌন্দর্য, তাই লক্ষ্মীর হাতেই আমার গোপাল প্রথম অন্নের স্বাদ পাক। ও সব রীতিনীতিকে দূরে সরিয়ে তিতিরের কথাকেই বরং মান্যতা দিই। মা তার সন্তানের জন্য যেটা চাইবে সেটাতেই ভালো হবে। তুমি শুধু আশীর্বাদ করো মা, আমরা আমাদের লক্ষ্মী আর গোপালকে নিয়ে সুখে শান্তিতে যেন থাকতে পারি। শেষ হলো আজকের গল্প পয়মন্তী। কলমে সরজিৎ ঘোষ।